নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, সরাসরি সোজাসুজি অযোধ্যা থেকে লাইভ আপনাদের সামনে। দিনভর আশা করি আমাদের লাইভ কভারেজ আপনারা দেখছেন এবং আমরা প্রত্যেক মুহূর্তে রাম মন্দিরের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি। তার সঙ্গে তুলে ধরছি যেভাবে কোথাও গোটা দেশ এসে মিশেছে অযোধ্যায়। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। অযোধ্যা শুধুমাত্র রাম জন্মভূমির তীর্থক্ষেত্র হিসেবে নয়, একটা মিলন ক্ষেত্র হিসেবে রয়েছে। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে প্রতিনিয়ত। কিন্তু এই ছবি তুলে ধরার চেষ্টা যখন করছি, তার সঙ্গে সঙ্গে আরো একটা ছবিও সামনে উঠে আসছে। আলাদা করে তার জন্য কোনো চেষ্টা করতে হচ্ছে না, চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। কি ছবি? যে ইতিহাস আমরা জেনেছি, যে রাজনীতির ইতিহাসও আমরা দেখেছি, বা রাজনীতির ইতিহাসের পাঠ আমাদের পড়ানো হয়েছে। যেভাবে কোথাও এই আন্দোলনকে, রাম জন্মভূমি আন্দোলনকে কোথাও একটা নির্দিষ্ট বেড়ার মধ্যে বন্দী করে রাখার চেষ্টা হয়েছে রাজনীতিবিদরা ভারতের। তারা দায়িত্ব নিয়ে এই আন্দোলনকে যেন একটা কোণঠাসা করার চেষ্টা করে এসছেন বরাবর। সেই ছবিও সামনে চলে আসছে। 500 বছরের যে আন্দোলন, স্বাধীনতার অনেক আগে থেকে যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন তার মর্যাদা দেওয়া গেল না? কেন সেই আন্দোলনের সঙ্গে শুধুমাত্র একটা রাজনৈতিক দলই থাকলো? বাকি রাজনৈতিক দল যখন প্রশ্ন ওঠে, যে রাম মন্দির নিয়ে প্রশ্ন ওঠে, তারা বলেন যে রাম মন্দির বা রাম মন্দির আন্দোলন বা শ্রীরাম কি শুধুমাত্র বিজেপির? অনেকেই বলেন যে শ্রীরামচন্দ্র কারণ নয়, আপনারা আসুন না, একই রকম ভাবে শ্রীরামচন্দ্রের জন্য আন্দোলন করুন না, লড়াই করুন না, কে বারণ করেছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই আন্দোলন, সেই লড়াই এতদিন পর্যন্ত হয়নি কেন? কেন একটা শ্রেণী দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছেন? আজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবির আই উইটনেস আমরা হচ্ছি এখানে লাইভ কভারেজ করতে এসে, তাতে প্রত্যেক মুহূর্তে স্তব্ধ হতে হচ্ছে। এই বিপুল পরিমাণ আবেগ ছিল আমাদের দেশে শ্রীরামচন্দ্রের জন্য, রাজা রামের জন্য। এই বিপুল পরিমাণ আবেগ ছিল, ভাবতে অবাক লাগে, দেখতে দেখতে মনে হয় সত্যি সত্যি তাহলে কি পড়ানো হলো, কোন ইতিহাস জানলাম আর কোন রাজনীতির পাঠ দেখলাম। যেখানে এতদিনের একটা আন্দোলন, যে আন্দোলন মোগল সাম্রাজ্যের প্রায় শুরুর দিন থেকে যে আন্দোলন টানা চলে এসেছে, যে আন্দোলন শুরু হয়েছে যখন মীর বাঁকি, বাবরের সেনাপতি, তিনি যখন এই অযোধ্যায় প্রবেশ করার পরে একের পর এক মন্দির এবং সৌধ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে একের পর এক যখন স্থাপত্য ধ্বংস করে যাচ্ছিলেন, সেই সময় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলন কালের নিয়মে একটু 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 করে পরিবর্তিত হতে 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 শেষ পর্যন্ত কর সেবকরা সেই আন্দোলনে তার পার্টিসিপেট করেছেন। কর সেবকরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু অথচ এই গোটা আন্দোলনকে যেটা একটা রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে স্বাধীন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলও বারবার সেটাকে রঙিন করে দেখার চেষ্টা করেছেন, তার সঙ্গে সাম্প্রদায়িক তকমা জুড়ে দিয়েছেন। সত্যি কি আজকে ভেবে দেখতে গেলে, সত্যি আজ পেছন ফিরে তাকাতে গেলে, ভেবে দেখতে গেলে প্রশ্ন এটাই জাগে মনে, যে এত বড় আন্দোলন, এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম, যেটা ইতিহাসের পাতায় আলো করে থাকা উচিত। আমরা সিঙ্গুরে কে সর্ষে ফুলের বীজ ছড়িয়েছেন সেটা দেখছি পাঠ্যপুস্তকে, কিন্তু এত বড় রক্তক্ষয়ী আন্দোলন, এত বড় সংগ্রাম, সে সম্পর্কে আমাদের জানানো হয়নি। খুব সচেতনভাবে সেটাকে বাদ রাখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তক থেকে, ইতিহাস থেকে, সব জায়গা থেকে। এবং তার সঙ্গে তাকে একটা নির্দিষ্ট যেন লক্ষণ রেখার মতো একটা রেখা টেনে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে সাম্প্রদায়িক বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে না। কোথায় সাম্প্রদায়িক বিষয়? কোন সম্প্রদায়ের বিষয় এটা? কে না জানে? একের পর এক স্থাপত্য থেকে শুরু করে একের পর এক জায়গা যে সেই সময়তে মোগল আমলের শুরুর দিকে ধ্বংস করা হয়েছে, তার আগেও হয়েছে, তার পরেও হয়েছে, কে না জানে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের হাজারের পর হাজার পুঁথি পুড়িয়ে দেওয়া হয়েছে, কে না জানে? অথচ শুধুমাত্র একটা জায়গাতে এসে সমস্ত ইতিহাস, সমস্ত যুক্তি, সবকিছু একধারে সরিয়ে রেখে পুরো আন্দোলনটাকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র
সাম্প্রদায়িক তকমা লাগিয়ে আজকে চোখে চোখ রেখে প্রশ্ন করার সময় এসেছে, কেন এত বড় আন্দোলন, 500 বছরেরও বেশি সময় ধরে যে আন্দোলন চলেছে, তাকে হঠাৎ করে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখার চেষ্টা কারা করলেন, কেন করলেন, কি উদ্দেশ্যে করলেন? এই নিয়ে সোজাসুজি এই অযোধ্যা ধাম থেকে প্রশ্ন করব, সরজু নদীর তীর থেকে প্রশ্ন করব। তবে তার আগে আপনাদের দেখিয়ে রাখি যে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, 19 তারিখ হয়ে গেল, হাতে মাত্র 2 দিন। তারপরই 20-21-এর পর 22 জানুয়ারি সেই বহু বহু প্রতীক্ষিত দিন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে সেই মূর্তির ছবি আপনারা দেখেও নিয়েছেন, এক্সক্লুসিভ ছবি আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়। যে চেহারা দেখার জন্য গোটা ভারতের মানুষ অপেক্ষা করেছিলেন, 5 বছরের শ্রীরামচন্দ্র, বালক শ্রীরামচন্দ্র, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই মূর্তি ইতিমধ্যেই সামনে এসেছে এবং আমরা সেটা এক্সক্লুসিভ দেখিয়েছি। সেই উন্মাদনার ছবি দিনভর, সেই প্রাণ প্রতিষ্ঠার আগে কি কি মুহূর্তের সাক্ষী থাকছে এই অযোধ্যা নগরী। সরজু তীরে বসে আরো একবার আপনাদেরকে সারা দিনের একটা কোলাজ দেখাবো, তারপর চোখে চোখ রেখে এই অযোধ্যার সরজুর তীর থেকেই প্রশ্ন করব যে কি জন্য, কোন কারণে, কোন উদ্দেশ্যে এই এত বড় আন্দোলনকে এতদিন পর্যন্ত আড়াল করে রাখা হয়েছিল, কারা করেছিল। তার আগে সারাদিনের এক ঝলক আপনাদের জন্য। এই হনুমানগড়িতে করসেবকদের আন্দোলন এমন জায়গায় পৌঁছয় কি করসেবকের রক্তে ভেসে যায় এই হনুমানগড়ি। অযোধ্যাকে শুধুমাত্র রাম জন্মভূমি আন্দোলনের জন্যই জেনেছি, কিন্তু আসলে এই অযোধ্যা বহু বছর ধরে অনেকগুলো আন্দোলনের সাক্ষী রয়েছে। যেখানে এসে তুলসীদাস বিশ্রাম নিয়েছিলেন, এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন। রামচরিত মানসের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন। সরজু নদীর তীরে রামের রাজত্ব। শুধু মহারাষ্ট্র থেকে সাইকেলে করে ছুটে চলে এসেছেন, এই আবেগটাই হয়তো এত বছরের লড়াইকে রসদ জুগিয়ে এসছে। সারাদিনের ছবি দেখলাম, যে ছবি দেখলে সত্যি সত্যি মন ভালো হয়েছে এবং সত্যি মনে হয় যে নিজ ভূমে, নিজ দেশে, নিজ ইষ্টের আরাধনা করার জন্য, নিজ ঈশ্বরের পুজো করার জন্য আজ এতগুলো বছর রক্তক্ষয়ী সংগ্রাম করতে হলো। আইনের আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা লড়ে শেষ পর্যন্ত সেই অনুমতি ছিনিয়ে নিতে হলো। এত বছরের প্রতীক্ষা, এত মানুষের কষ্ট, রক্ত, এত মায়ের চোখের জল, কিসের জন্য? এবং এত কিছুর পরও এই আন্দোলনকে কেন বারবার একটু আলাদা করে দেখার চেষ্টা, লঘু করে দেখানোর চেষ্টা এই রাজ্যের এক শ্রেণীর রাজনীতিবিদদের, যারা দীর্ঘদিন ক্ষমতাসীন ছিলেন দেশে এবং এ রাজ্যেও। কেন? এই প্রশ্নের উত্তর যখন খুঁজছি, তখন খুঁজতে খুঁজতে পৌঁছে গিয়েছিলাম আজ অযোধ্যা নগরীর ঠিক শ্রীরামচন্দ্রের যে মন্দির হচ্ছেন জন্মভূমি, যে সেই জন্মভূমিতে কিছু দূর আগে, শ্রীরামচন্দ্রের মন্দিরে, রাম মন্দিরের কিছু দূর আগে হনুমানগড়িতে। হনুমানগড়ি হচ্ছে হনুমানজির মন্দির এবং এখানকার মানুষের বিশ্বাস যে হনুমানগড়ি হচ্ছে অযোধ্যার পাহারাদার। এখান থেকে বসে গোটা অযোধ্যাকে নাকি সুরক্ষিত করে রাখেন স্বয়ং শ্রী হনুমানজি। তো হনুমানগড়িতে গিয়ে যে কথা, যে গল্পগুলোর সাক্ষী থাকছিলাম, গল্প বললে ভুল হবে, যে ইতিহাসের সাক্ষী থাকলাম, তারপরে আরো একবার এই প্রশ্নগুলো করতে ইচ্ছে করছে যে কেন এত বড় রক্তক্ষয়ী আন্দোলনকে এইভাবে কোথাও আলাদা করে রাখা হলো, তার 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 উপযুক্ত মর্যাদা কেন এতদিন পর্যন্ত দিতে পারেনি কোন সরকার। এর আগে যারা দেশ চালিয়েছেন এবং যারা আমাদের রাজ্য চালিয়েছেন, কারণ সেই পাঠ্যপুস্তক, সেই বইগুলো আমরাও পড়তে পারতাম, সেই ইতিহাস আমরাও জানতে পারতাম। 1992 সালের ঘটনা আমরা সবাই জানি, কম বেশি সব জায়গায়, সব নিউজ চ্যানেল, সব খবরের কাগজে দেখা হয়েছে, দেখানো হয়েছে এবং তা নিয়ে মামলা মোকদ্দমা এতদিন পর্যন্ত চলেছে। কিন্তু তার ঠিক 2 বছর আগে
যে হনুমানগড়ির কথা বলছি আমি, তার ঠিক 2 বছর আগের কথা, 1990 সালে। সেই সময় যখন আরো একবার কর সেবকরা রাম মন্দিরের উদ্দেশ্যে, রাম জন্মভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং তাদের যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, সে দাবি নিয়ে যখন তারা এগোতে থাকে, তখন কিভাবে ব্যারিকেড করে রাখা হয় গোটা এলাকা এবং তারপর পুলিশকে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল গুলি চালানোর। ভয়ঙ্কর সেই দৃশ্য, যদিও সেই দৃশ্যের কিছু ছবি রিপাবলিকের কাছেও রয়েছে। এবং তার সঙ্গে আজকে শচীন্দ্রনাথ সিনহা, তিনি স্মৃতিচারণ করছিলেন। তিনি সেই সময় ঘটনাচক্রে তার সমস্ত লোকজন, বন্ধু বান্ধবকে তিনি পাঠিয়েছিলেন, কিন্তু তিনি নিজে খুব গুরুত্বপূর্ণ কাজে অন্য জায়গায় ছিলেন। পরে যখন গোটা ঘটনা সম্পর্কে শোনেন, স্তম্ভিত হয়ে যান, চোখের জল ধরে রাখতে পারেননি। আজ হনুমানগড়িতে দাঁড়িয়ে তার সঙ্গে কথা হয়েছিল, কি বললেন তিনি শোনাবো। এই জায়গাটা তো ঠিক হনুমানগড়ি একই জায়গায় রয়েছে, আমি একটুখানি এগিয়ে আসবো, একটুখানি একই জায়গায় রয়েছে আমরা। এর এদিকে হনুমানগড়ি থেকে একদিকে গেলে হচ্ছে রাম মন্দিরের রাস্তা, আর অন্যদিক থেকে গেলে হচ্ছে যেটা এখন লতা চক হয়েছে, আর সেই পর্যন্ত বেরিয়ে যাওয়া যাবে। ঠিক কি ঘটেছিল সেদিনকে ঘটনাটা? দেখুন, দুবার মোট কর সেবা হয়েছিল, 1990 সাল এবং 1992 সাল। 1992 সালের ঘটনা আমরা জানি যে বিতর্কিত যে ধাঁচা ছিল, সেই ধাঁচা ধূলিসাৎ হয়েছিল এবং 90-এর সময় কর সেবার সময় গুলিবিদ্ধ হয়েছিল। সঙ্গে সরকারের সময় প্রায় 21 জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। এবং সেটা কি এইখানে, এই হনুমানগড়ির একদম এই চকের এই সামনেই এই এলাকায় দুর্গ তৈরি করা হয়েছিল, আর এমন সময় যে এখানে পাখি পর্যন্ত ঢুকতে দেবে না, এইরকম সংকল্প করেছিল। কিন্তু তার মধ্যেও হাজার হাজার করসেবক এই সমস্ত এলাকায় ঢুকে পড়েছিল। এখান থেকেও আমরা জানি যে করসেবকপুরম বলে একটা জায়গা আছে, করসেবকপুরমেও সেখানে সংগঠিত হয়েছিল। সেখান থেকে মিছিল আর এই রাস্তাতে এসছিল। আর এই সব পাশাপাশি যে বাড়ি এখন পরিবর্তন হয়েছে, কলেবর পরিবর্তন হয়েছে, সেই সব বাড়িতেই করসেবকরা লুকিয়েছিল। আর যখন করসেবকদের আসা বন্ধ করলো পুলিশ, সেই সময় অশোক সিংহল তিনি রাস্তায় নামলেন। অশোক সিংহল রাস্তায় নেমে আর তখন তিনি এখানে প্রতিবাদ করা শুরু করলেন। অশোক সিংহলজিকে যখন পুলিশ এগোতে দিচ্ছে না, তখন পুলিশ অশোক সিংহলের উপরে লাঠি চার্জ করে। অশোক সিংহল রক্তাক্ত হয়। আর তাদের এই দৃশ্য দেখে সমস্ত করসেবকরা দলে বদলে ঘর থেকে বেরিয়ে এলো। আর সেই সময় একজন সাধু, এই পাশেই ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড ভেঙে একটা বাস নিয়ে রাম জন্মভূমি যে বিতর্কিত জায়গায় সেখানে ঢুকে পড়ে, সেখানেই গুলি চালানো হয়। করসেবকরা সেখানে শহীদ হয়। সেদিন সরজুর জল সেদিন লাল হয়ে গেছিল করসেবকদের রক্তে। যে বক্তব্য যে কথা শুনছিলাম, শচীন্দ্রনাথ সিংহ তিনি বলছিলেন, বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক, তিনি নিজের স্মৃতিচারণা করছিলেন যে কিভাবে করসেবকদের রক্তে লাল হয়ে গেছিল হনুমানগড়ির রাস্তা এবং সরজু নদীর জল। অথচ এই অংশটাকে বারবার করে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন, কেন এই অংশকে এত লঘু করে দেখানো হয়েছে? কারণ করসেবকদের যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এটা তো জনমুখী আন্দোলন। মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিলেন। এত বড় রক্তক্ষয়ী সংগ্রাম, জনমুখী আন্দোলন, সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় তাকে বন্দী করে রাখা হলো, তার সঙ্গে সাম্প্রদায়িক রং লাগিয়ে দেওয়া হলো, তার সঙ্গে ধর্মকে জুড়ে দেওয়া হলো। অথচ এত আগে থেকে 500 বছর ধরে আন্দোলন যে চলছে, যেখানে একসময় অযোধ্যার রানী পর্যন্ত নিজে লড়াই করেছিলেন ইতিহাস রক্ষার তাগিদে, মীর বাঁকির ভয়ঙ্কর ধ্বংসাত্মক যে আক্রমণ, আগ্রাসন, সেগুলো সমস্ত ডিলিট হয়ে গেল, সেগুলো সমস্ত মুছে গেল। পড়ে রইল শুধু এইটুকু আন্দোলন, এবং সেটাকে ঘিরে একটা সাম্প্রদায়িক রং চাপিয়ে দেওয়া। এটা কি করে হয়? কি বলছেন শচীন্দ্রনাথ বাবু, শোনাবো। এই হনুমানগড়ির এর একটি ব্রাঞ্চ, এর শাখা হচ্ছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে কপিল মুনির যে আশ্রম, এই হনুমানগড়ির পরিচালনায় হয়। কিছুদিন আগে গঙ্গাসাগরে যে অনুষ্ঠান হয়েছিল, এখান থেকেই সমস্ত এখানে যারা পরিচালক মণ্ডলী তারাই গিয়েছিল। অতএব বাংলার সাথে রামের সম্পর্ক আছে, বাংলার সাথে রামকুমার কোঠারির সম্পর্ক আছে, বাংলার সাথে এই বলিদানী পরম্পরা পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন। সারা দেশেও সেই ধরনের পরিস্থিতি আছে। আমরাও সবাই মিলে চেষ্টা করব আর সেই ধরনের কথা স্মরণ করার জন্য। ইতিহাসে তো নিশ্চিতভাবে লেখা উচিত।
আমি জানি না যে নিশ্চিতভাবে লেখা উচিতের কথা উনি বলছেন, যে কিন্তু কিভাবে সম্ভব হবে। আমি বলছিলাম যে দেশের শাসক দল যারা এতদিন পর্যন্ত সব থেকে বেশি সময় দেশ চালিয়েছেন, এবং একই সঙ্গে যারা এই রাজ্যের শাসক দল যারা দীর্ঘদিন পর্যন্ত রাজ্য শাসন করেছেন, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের ইতিহাস বই সব ক্ষেত্রে কোথাও এ সংক্রান্ত বিষয় কোন রকমের তথ্য জানানো হয়েছে কি, বরং সযত্নে এটাকে আড়াল করে রাখা হয়েছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পরবর্তীকালে যখন সিলেবাস রিফর্ম করা হয় তখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন পর্যন্ত ঢুকে যায় এই সিলেবাসে, কিন্তু এত বড় রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রাম এটা কোনো স্থান পায় না, তাই না? আর একটা বক্তব্য শোনাবো। বিশেষত আমাদের বাংলায় যারা দীর্ঘদিন পর্যন্ত বাংলা শাসক দল হিসেবে ছিল, অর্থাৎ প্রথমে বামপন্থী দল সিপিএম এবং তারপর তৃণমূল কংগ্রেস, সেই সময় তো তখন সরকারে রয়েছে সিপিএম, তো তারা সেখান থেকে যখন এত এত করসবাগ এখানে এসছে, তাদের কি ভূমিকা ছিল? আমরা জানি যে ভোট ব্যাংকের রাজনীতি এমন একটা পরিস্থিতি যারা সত্যকে অস্বীকার করে, এই ধরনের সত্যকে অস্বীকার করা অর্থাৎ যারা ভোটের ভিখারি তারা করেন, কিন্তু সত্য একসময় প্রস্ফুটিত হয়, সত্য একদিন প্রকাশ হয়, সত্যেরই জয় হয়। আজকে আমরা দেখছি সত্যের জয় হতে চলেছে, অর্থাৎ যারা রাম ভক্ত আছে তাদের নামে আজকে রামকুমার, শরৎ কুমার কোঠারি, পশ্চিমবঙ্গের দুই ভাই করসেবক ছিল, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের নামে উত্তরপ্রদেশের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার রাস্তা ঘোষণা করেছেন, সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। রাম মন্দিরও আজকে চোখের সামনে নির্মাণ হতে চলেছে, অর্থাৎ সত্যেরই জয় হবে। ইতিহাসকে আমরা কোনোদিন ভুলে যেতে পারবো না, ইতিহাসের পুনরাবৃত্তি হবে, ইতিহাস নতুন করে লেখা হবে। সেই ধরনের ঘটনা আমরা দেখছি, আবার নতুন করে ইতিহাস লেখা শুরু হচ্ছে। ইতিহাস নতুন করে লেখা হবে, ইতিহাস নতুন করে লেখার কথা বলছেন, এখনো স্বপ্ন দেখছেন এক শ্রেণীর মানুষ দেশের, কিন্তু সত্যি সত্যি যদি ইতিহাস লেখা হয় তাহলে সেখানেই বা কি লেখা হবে? কারণ এখনো আমি এ রাজ্যে ফিরে আসি, কারণ আমি বারবারই ঘুরে ফিরে বাংলায় ফিরে আসি, এমনকি অযোধ্যা থেকেও আমি বাংলার কানেকশন বারবার তুলে ধরেছি। যে মানুষটা বক্তব্য শোনাচ্ছিলাম তিনিও অযোধ্যায় রয়েছেন এই মুহূর্তে, এবং এরকম অজস্র মানুষ দূর দূর থেকে, বাঙালি যারা বাংলা থেকে ছুটে এসেছেন এখানে। আপনারা জানেন যে আজই সুন্দরবন থেকে মধু এসে পৌঁছেছে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দিরের জন্য, রামলালার জন্য উপহার হিসেবে, সেটা অন্য কথা। আমি বাংলায় ফিরে আসি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল যারা আগে ছিলেন ক্ষমতাসীন, যারা বর্তমানেও রয়েছেন, তারা কি আদেও কখনো এটাকে এই ইতিহাসের অংশ হিসেবে দেখেছেন? এই আন্দোলনকে কোনো রকম সম্মান দিয়েছেন? বারবার করে ধর্মকে জুড়ে আসলে তারা কি কোথাও ইতিহাস বিকৃতি ঘটাননি? দুজনের বক্তব্য শোনাবো। এক, রাজ্যের বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দুজনের বক্তব্য শোনাচ্ছি। একটা রাজনীতি চলছে, পুরোটাই মেরুকরণ। রাম ভক্তরা রাম মন্দির উদ্বোধন করবেন, রামের কাছে যাবেন, সারা ভারতবর্ষ জুড়ে পাবলিসিটি করে কি হবে? সারা জায়গায় যেরকম ভাবে পরিষ্কার হচ্ছে, টিভি দেখছে, এমনি ওই টিভিতে দেখাবেই তো, যখন নিজে স্বয়ং প্রধানমন্ত্রী থাকবেন এমনি সব টিভি দেখবে, কিন্তু সেটা নিয়ে এই যে মেরুকরণের রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। মেরুকরণ করে ভারতবর্ষটাকে নষ্ট করে একবার এই আরএসএস, এই মুসলিম লীগ, তারা ভারতবর্ষ ভেঙেছিল আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে। আমি তখন জন্মাইনি, কিন্তু আমাদের কাছে অত্যন্ত কষ্টের দিন ছিল। স্বাধীনতার উত্তর ভারতবর্ষে সব থেকে বড় যদি গণ আন্দোলন বলে কেউ, সেটা হচ্ছে রাম মন্দির আন্দোলন। আর গণতন্ত্রে জনতার ভাবাবেগকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে গণতন্ত্রে জিরো হয়ে যেতে হয়। সেটা সিপিএম জিরো হয়ে গেছে, আগামী দিনে তৃণমূলও জিরো হবে। সাম্প্রদায়িক রামের কথা যদি ভারতবর্ষে বলা সাম্প্রদায়িকতা হয়, এরকম সাম্প্রদায়িকতা 100 বার করা উচিত। এই ভারতবর্ষ রামের দেশ, রাম এখানে জন্মেছেন এবং রামের স্বপ্ন, রামের ছবি নিয়ে মানুষ বরাবর হাজার হাজার বছর ধরে এখানে বেঁচে এসেছে। রাম ভারতবর্ষের আত্মা। শ্রীরামচন্দ্র ভারতবর্ষের আত্মা, তিনি মানে কথায় কথায় আসছে, তার ডিএনএর মধ্যে রয়েছেন শ্রীরামচন্দ্র। অথচ আমি বলছিলাম আগের দিনই, প্রায় প্রতিদিনই বলি যে আমার জ্ঞানে অন্তত আমি খুঁজে পাইনি যে এরকম কোন রাজা বলুন, বীর বলুন, যোদ্ধা বলুন, বা যাকে ঈশ্বরের জায়গায় মানুষ রেখেছেন, সেই বিশ্বাসী আস্থার জায়গায় এমন কোন চরিত্রকে আমি অন্তত খুঁজে পাইনি, অনেকবার খোঁজার চেষ্টা করেছি গোটা পৃথিবীতে, যাকে প্রমাণ দিতে হয়েছে যে তিনি সেই মাটির সন্তান,
তিনি নিজে কোন মাটির সন্তান, তার জন্মভূমি কি, এইটা প্রমাণ দেওয়ার জন্য যাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, আইনি লড়াই লড়তে হয়েছে, এরকম উদাহরণ আমি অন্তত খুঁজে পাইনি। যার এত কীর্তি বলুন, মহিমা বলুন, সবটা ছড়িয়ে রয়েছে সমুদ্র হিমাচল, সেই সরজ নদীও রয়েছে, সেই অযোধ্যাও রয়েছে, এবং এখানে হাজার হাজার বছরের পুরনো নিদর্শনও রয়েছে। শুধুমাত্র শ্রী রামচন্দ্র একটা অদ্ভুত মায়া বলে সেখানে গায়েব হয়ে গিয়েছিলেন, আর তার জন্য যারা আন্দোলন করেছেন তাদেরকে আলাদা নির্দিষ্ট একটা তকমা এঁটে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, আমরা কি ইতিহাসের কথা ভুলে গেছি? আমরা কি মীর বাঁকির ধ্বংসাত্মক আগ্রাসন ভুলে গেছি? নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া তৈমুর লংয়ের কথা ভুলে গেছি? কিন্তু যখন এই আন্দোলন শুরু হলো, তখন সেই আন্দোলনকে স্বাধীন হওয়ার পর স্বাধীন দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা সেটার সঙ্গে একটা ধর্মকে এঁটে দিলেন, সাম্প্রদায়িক তকমা দিয়ে দিলেন। বর্তমান প্রজন্মের জানার অধিকার আছে না নেই যে কেন এটা হলো, কারা এটা করলেন, কি উদ্দেশ্যে এটা